ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করতে চাই, এই ভিডিওটি আসলে কেন আপনার দেখা উচিত। যদি আপনি আপনার লাইফে আসলেই সাকসেস হতে চান, যদি আপনি এটি জানতে চান টাকা পয়সা আসলে কিভাবে কাজ করে, যদি আপনি ধনী হয়ে থাকেন অথবা ভবিষ্যতে যদি আপনি ধনী হন, তাহলে সেই জায়গাটি থেকে সারা জীবন কিভাবে ধনী থাকতে পারবেন, এই প্রসেসটিও এই ভিডিওটিতে ক্লিয়ারলি শেয়ার করব। আর আরেকটি কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, যদি আপনি টাকা পয়সার সাথে আপনার বিহেভিয়ার কেমন হবে এই বিষয়টিও জানতে চান, তাহলে সাইকোলজি অফ মানি এই বইটি আপনাদের সকলের পড়া উচিত। যারা পড়তে একটু কম ভালোবাসেন তাদের অবশ্যই এই বইটির অডিও বুকটি শোনা উচিত। মর্গান হাসেলের লেখা এই বইটি দ্য সাইকোলজি অফ মানি, এই বইটিতে ক্লিয়ারলি এই বিষয়টি বোঝানো হয়েছে টাকা পয়সার সাইকোলজি কেমন হয়, মানুষের টাকা পয়সা নিয়ে বিহেভিয়ার কেমন হয়, মানুষ টাকা পয়সা নিয়ে আসলে কিভাবে চিন্তা করে, যারা অনেক টাকা ইনকাম করে তাদের টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা কেমন হয়, যারা প্রচুর টাকা ইনকাম করার পরও সব টাকা শেষ করে ফেলে তাদেরই বা টাকা পয়সা নিয়ে সাইকোলজিটা কেমন হয়। আবার হিউজ একটা মানুষ দেখবেন যারা যেই পরিমাণ টাকা ইনকাম করে প্রতিদিন সেই টাকা শেষও করে ফেলে, তাদেরই বা টাকা পয়সা নিয়ে সাইকোলজিটা কেমন হয়, কেন তারা কখনোই ধনী হতে পারে না, এই সকল বিষয়গুলো এই বইটিতে ক্লিয়ারলি বলা হয়েছে। দেখবেন প্রতিটি মানুষেরই না টাকা পয়সা নিয়ে তার নিজ নিজ একটা সাইকোলজি থাকে। মানুষ তার নিজের জ্ঞান বুদ্ধি যেমন, টাকা পয়সার সাথে তারা বিহেভও ঠিক তেমনই করে। আর এ কারণেই দেখবেন কিছু মানুষ খুব দ্রুত ধনী হয়ে যায় আর কিছু মানুষ ধনী হওয়ার পরও সকল টাকা শেষ করে গরিব হয়ে যায়। দেখুন, টাকা পয়সা কামানো এবং এরপর টাকা পয়সা জমানো এবং সেটিকে কোথাও না কোথাও ইনভেস্ট করা, এটি কিন্তু একটা মহা বড় স্কিল। আর এই স্কিল বেশিরভাগ মানুষ আয়ত্ত করতে চাই না, অনেকে তো এই স্কিলটি সম্পর্কে জানেই না। আর এ কারণেই দেখবেন আমরা সমাজে সকল মানুষই অল্প বেশি বা তার চেয়েও বেশি টাকা কিন্তু ইনকাম করি ঠিকই, কিন্তু এই আমাদের মধ্যেই অল্প কিছু মানুষ ঠিকই একটা সময় ধনী হয়ে যায় আর আমাদের অবস্থা যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। আর এটি হলো মানির সাইকোলজি, মানে যেই ব্যক্তি ধনী হয়েছে তার টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা বা সাইকোলজি একরকম ছিল আর আমাদের সকলের আরেক রকম ছিল। তো চলুন এখন এই সাইকোলজি অফ মানি বইটি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানা যাক যেগুলো ছাড়া আসলে লাইফে ধনী হওয়া সম্ভবই নয়। তো বইটিতে সবার প্রথম যেই বিষয়টি ক্লিয়ারলি বলা হয়েছে সেটি হচ্ছে টাকা পয়সাকে কখনোই নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট মানি। চলুন এই পয়েন্টটি একটু ডিপে বোঝার জন্য একটা স্টোরির মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। এই বইটির লেখক মর্গান হাসেল তার চাকরি জীবনের শুরুর দিকে একটা হোটেলে হোটেল বয় হিসেবে চাকরি করতেন। সেই সময়ে তাদের সেই হোটেলে একজন টেকনোলজি এক্সপার্ট প্রতিদিন আসতেন এবং সেখানে প্রতিদিন খাবার খেতেন, অনেক সময় সেখানে ব্যয়ও করতেন। সেই টেকনোলজি এক্সপার্ট খুব ইয়াং এজেই প্রচুর পরিমাণ টাকা আয় করেছিল। সেই সময় সে বেশ কিছু কোম্পানিও সেই সময় এস্টাবলিশ করে ফেলেছিলেন, কিন্তু লেখক তার মধ্যে একটা জিনিস খেয়াল করেছিলেন, সেই ব্যক্তি কখনোই টাকা পয়সার কদর করত না, সে প্রচুর পরিমাণ টাকা প্রতিদিন ওয়েস্ট করত। টাকা পয়সার প্রতি তার মেন্টালিটি খুবই ন্যারো ছিল। সেই ব্যক্তি সব সময় তার সাথে অনেক মোটা মোটা নোটের বান্ডেল নিয়ে চলাচল করতেন এবং ম্যাক্সিমাম সময় মদের নেশার সাথে অ্যাটাচ ছিলেন। সে সব সময় একটা কাজ করতেন, সে যে প্রচুর পরিমাণ ধনী সেই জিনিসটি বোঝানোর জন্য সে প্রচুর পরিমাণ টাকা নষ্ট করে মানুষকে দেখাতেন। অথর মর্গান হাসেল বলেন, সে একদিন সেই ব্যক্তিকে দেখে, সেই ব্যক্তির একজন বন্ধু সেই রেস্টুরেন্টে আসে। তখন সেই ব্যক্তি তার বন্ধুকে অনেকগুলো নোটের বান্ডেল দিয়ে বলে, এই ডলারের নোটগুলো এক্সচেঞ্জ করে তুমি কিছু গোল্ডের কয়েন নিয়ে আসো। তখন তার বন্ধু সেই নোটগুলোকে চেঞ্জ করে গোল্ডের কয়েন কিনে নিয়ে আসে এবং তারা দুই বন্ধু একসাথে সমুদ্রের কিনারে গিয়ে সেই কয়েনগুলোকে ছুঁড়ে মেরে একটি খেলার চেষ্টা করে কে কতদূর কয়েনগুলোকে নিয়ে যেতে পারে। সো একবার একটু চিন্তা করুন, সেই ব্যক্তি টাকা পয়সার ব্যাপারে কতটা ক্রেজি ছিল, সে টাকা পয়সাকে কতটা অবহেলা করতে পারে যে সে গোল্ডের কয়েন নিয়ে সাধারণ একটি খেলা খেলেছে। এই ঘটনার কয়েক বছর পর মর্গান হাসেল জানতে পারেন সেই ব্যক্তি টোটালি ভিখারি হয়ে গিয়েছে। সে তার সকল কোম্পানিতে লস খেয়েছে, সে তার টেকনিক্যাল নলেজগুলোকেও না হারিয়ে ফেলেছে। এরপর বইটিতে মর্গান হাসেল আরো একটা স্টোরি, সেই সময়ের স্টোরি শেয়ার করেছিলেন। সেই স্টোরিটি ছিল এমন, রোনাল্ড জেমস নামে এক ব্যক্তি যে আমেরিকার কোনো একটা প্রত্যন্ত ভিলেজে বসবাস করত এবং সেই ব্যক্তি প্রচন্ড গরিব ছিলেন। 25 বছর পর্যন্ত একটি গ্যাস স্টেশনে কার মেরামত করার কাজ করেছে এবং এরপরে 17 বছর রাস্তা
ঝাড়ু দেওয়ার কাজ করেছে। কিন্তু সেই ব্যক্তি যখন মারা যান ঠিক সেই সময়ে তার টোটাল সম্পদের পরিমাণ ছিল $2 মিলিয়ন। এখন কথা হলো এই ব্যক্তির কাছে এত টাকা পয়সা কোন জায়গা থেকে আসলো? যখন নিউজ মিডিয়া এবং সাধারণ মানুষ এই বিষয়টি জানার চেষ্টা করলেন তখন তারা দেখতে পেলেন সেই ব্যক্তি প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে এমন একটা জায়গায় ইনভেস্ট করেছিল যেখান থেকে কম্পাউন্ডিং হারে টাকা বাড়তো। যেমন আমাদের দেশগুলোতে যেগুলো রয়েছে যেমন মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এই রকম জায়গায় সে টাকা ইনভেস্ট করেছিল। লেখক মর্গান হাসেল একজন টেকনিক্যাল এক্সপার্ট এবং একজন সাধারণ রাস্তার ঝাড়ুদার, এদের দুইজনের টাকা পয়সার প্রতি সাইকোলজি অ্যানালাইসিস করে বলেছেন টাকা পয়সা সেভ করার জন্য কোনো টেকনিক্যাল নলেজের দরকার নেই। এটি আসলে ডিপেন্ড করে আপনি আপনার টাকাকে কিভাবে খরচ করছেন এটির উপর। টাকা পয়সার প্রতি আপনার টান বা ভালোবাসা কেমন? মর্গান হাসেল বলেন টাকা পয়সা কামানো এটি একটা স্কিল যেটি যে কোনো ব্যক্তি যে কোনো সময় শিখে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে। এরপর বইটি থেকে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে লেখক বলেন নোবডি ইজ ক্রেজি। লেখক এই পয়েন্টটিতে বলতে চাচ্ছেন বহু মানুষ টাকা পয়সার সাথে মূর্খের মতো আচরণ করে কিন্তু বাস্তবে তারা মূর্খ নয়। আজকাল বেশিরভাগ মানুষকে দেখবেন মুভি দেখার টিকিটের পিছনে টাকা খরচ করে, রাস্তায় আজে বাজে জায়গায় টাকা খরচ করে ফেলে, মাসে বেশিরভাগ টাকা এমন জায়গায় খরচ করে ফেলে যেই জিনিসগুলো তার আসলে সেই মাসে দরকারি ছিল না। বিভিন্ন ধরনের লটারি কিনতে টাকা খরচ করে ফেলে, মানে মোট কথা মাসের ম্যাক্সিমাম টাকা খরচ করে ফেলে এমন জায়গায় যেই জিনিসগুলো সে না করলেও পারতো বা এতটা করার কখনোই কোনো দরকারই ছিল না। লেখক বলেন এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই মানুষগুলোই করে থাকে যারা আসলে বাস্তবে গরিব নয়তোবা তারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এই ধরনের লোকদের দেখবেন ইমার্জেন্সি হয়ে গেলে 30 থেকে 40 হাজার টাকা জোগাড় করতেই তারা পারবে না। আচ্ছা এখন আপনিই বলুন তো এই ধরনের মানুষের কি সিনেমার টিকিট কিনে হাজার হাজার টাকা শেষ করা উচিত? এই ধরনের লোকের কি অনেক এক্সপেন্সিভ ড্রেস কিনা উচিত? এই ধরনের লোকের কি প্রতিদিন আজে বাজে রাস্তায় বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে ফেলা উচিত? আসলে বাস্তবে এই টাকাগুলোকে না তাদের ইমার্জেন্সি নিড হিসাবে রেখে দেওয়া উচিত ছিল। এখন আপনিই বলুন আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমাদের টাকা পয়সার সাইকোলজিটা কতটা জঘন্য একটু চিন্তা করুন। পাশাপাশি এরা দেখবেন আবার এটিও বলে টাকা পয়সা সেভ করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভবই না, কারণ আমরা যেই পরিমাণ টাকা ইনকাম করি সেই পরিমাণ টাকা প্রতি মাসে শেষও হয়ে যায়, কোনোভাবেই টাকা বাঁচাতে পারছি না, টাকা পয়সা সেভ করবো কোন জায়গা থেকে? এই ধরনের লোক এগুলোও বলবে নিজের জন্য একটা বাড়ি কিনা, নিজের জন্য একটা ফ্ল্যাট কিনা, নিজের সন্তানকে একটা ভালো স্কুলে পড়ানো, এই জিনিসগুলো না আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা এত টাকা তো ইনকামই করি না। লেখক মর্গান হাসেল বলেন আপনারা প্রতি মাসে শুধুমাত্র যেই পরিমাণ টাকা আজে বাজে জায়গায় নষ্ট করেন এই টাকা অনেক মানুষের কামানো প্রতি মাসের স্বপ্ন। আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছেন না ঠিকই, কিন্তু এই দিক দিয়ে রাস্তায় আজে বাজে বিভিন্ন জায়গায় প্রতিদিন অনেক টাকা খরচ করে ফেলতে পারছেন। সো যাদের এমনটি অবস্থা তাদের টাকা পয়সা নিয়ে সাইকোলজি চেঞ্জ করতে হবে। আমরা যেটি করি প্রতি মাসে টাকা পাই সেই টাকা থেকে খরচ করি, এরপর টাকা থাকলে বাঁচে নয়তোবা নাই, কিন্তু এটা করা যাবে না। করতে হবে যেটি প্রতি মাসে টাকা আসে সেই টাকা থেকে টাকা সেভ করতে হবে, এরপর যেই টাকা বাঁচবে সেই টাকা খরচ করতে হবে, এর বাইরে একটি টাকাও খরচ করা যাবে না। আর বিশ্বাস করুন এই লটি প্রতিটি সাকসেসফুল মানুষই ফলো করেছে একটা সময়। এখন হয়তোবা তারা সাকসেস হয়ে গিয়েছে কিন্তু শুরুর দিকে তারা সবাই এই লটি ফলো করেছে। মর্গান হাসেল এই বিষয়টিতে আরো একটি কথা বলেন বেশিরভাগ মানুষ টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে কোনো রুলস বা কোনো রেগুলেশন মেনটেন করে না। তারা টাকা পয়সার খরচ করার ক্ষেত্রে নিজের ইমোশন এবং পারিপার্শ্বিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সেই সিচুয়েশন তাকে যেভাবে করে চালায় সে সেভাবে করেই চলে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো, কারণ বাস্তব চলে অ্যানালাইসিস দিয়ে, পরিবেশ বা নিজের আবেগ দিয়ে নয়। তাই খরচ করার জন্য ক্যালকুলেটিভ হতে হবে, আবেগের এখানে কোনো জায়গায় নেই। বইটি থেকে এরপর যেই পয়েন্টটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে লাক অ্যান্ড রিস্ক। লাক এবং রিস্ক নিয়ে মর্গান হাসেল বলেন এই দুটি পরস্পরের সাথে ভাই ভাই। এই দুটি জিনিস আমাদের বাস্তব লাইফের সাথে পুরোপুরি কানেক্টেড। এই দুটি জিনিসের একটিকেও আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। চলুন এই বিষয়টি একটা রিয়েল স্টোরি থেকে একটু ক্লিয়ারলি বোঝা যাক। লেখক বলেন 1968-এ যখন বিল গেটস তার স্কুলটিতে পড়তে যেতেন ঠিক সেই সময় পুরো পৃথিবীতে আরো 8 কোটি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করত। বিল গেটস যেই লেকসাইড স্কুলটিতে পড়াশোনা করতেন সেই স্কুলটি সেই সময় অনেক রিচ স্কুল ছিল। সেই সময় সেই স্কুলটিতে কম্পিউটার ছিল যেটি দিয়ে বাচ্চাদের সেই সময় শিক্ষা প্রদান করা হতো। আর বিল গেটস সেই সময়ের একজন লাকি স্টুডেন্ট যে সেই সময় কম্পিউটার সম্পর্কে শিখার সুযোগ পেয়েছিল। অন রেকর্ড একটা ইভেন্টে বিল গেটস সরাসরি বলেছিলেন যদি সে সেই সময় লেকসাইড স্কুলটিতে পড়াশোনা না করতেন তাহলে হয়তোবা আজকের এই মাইক্রোসফট কোম্পানিটি হতোই না। বিল গেটসের আজকে এই পর্যন্ত সাকসেস হওয়ার পেছনে অনেকগুলো বেশ বড় বড় রিজন রয়েছে, তার মধ্যে
একটা বড় রিজন হলো তার লাক। বিল গেটস সেই সময়ে তার স্কুল বন্ধু কেন্ট সম্পর্কে বলেছিল, সেই সময় আমি যখন স্কুল বাদ দিয়ে আমার মাইক্রোসফটের জন্য কাজ করা শুরু করেছিলাম, আমার বন্ধু কেন্ট সেই সময় আমার সাথে আসেনি। সে পড়াশোনা করেছিল জীবনে অনেক ভালো কিছু করার জন্য। যদি সেই সময়ে কেন্ট আমার সাথে স্কুল ছেড়ে দিত, তাহলে আজ সে আমার এই কোম্পানি মাইক্রোসফটের একজন ফাউন্ডার হতো। যাই হোক, এই পয়েন্টটিতে মর্গান হাসেল যেটি বলতে যাচ্ছেন, এখানে বিল গেটসের লাকটা অনেক ভালো ছিল, যেটি কেন্টের ক্ষেত্রে ঘটেনি। বিল গেটস অনেক বড় রিস্ক নিয়েছিলেন, যেটি বিল গেটসের জন্য কাজে লেগে গিয়েছে। দেখুন, প্রতিটি সাকসেসের পিছনে রিস্ক এবং লাক ছাড়াও আরো বেশ কিছু জিনিস ডিপেন্ড করে, যেমন পরিবেশ পরিস্থিতি, হার্ডওয়ার্কিং করার ক্ষমতা, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, রেগুলারলি সেই বিষয়ের উপর কাজ করার ক্ষমতা, এইরকম আরো বেশ অনেকগুলো বিষয় ডিপেন্ড করে একটা মানুষকে সাকসেস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো মানি নিয়ে পরবর্তী পয়েন্টটি হচ্ছে কম্পাউন্ডিং। দেখবেন আমরা বেশিরভাগ মানুষ টাকা পয়সাকে না জমাই ঠিকই, এরপর কোথাও রেখে দিই, মানে সেই টাকাটিকে পরবর্তীতে আর কোথাও কোনো কাজে লাগাই না। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের অনেকেরই স্যালারি অনেকটা লিমিটেড, যেই স্যালারি থেকে আমাদের হয়তোবা অল্প কিছু টাকা বাঁচে, নয়তোবা অনেকের ক্ষেত্রে বাঁচেই না। এখন এক ব্যক্তির তো টাকা রয়ে গেল, সে সেই টাকাকে কোথাও রেখে দিয়েছে, কাজে লাগাচ্ছে না। আরেক ব্যক্তির টাকা জমানোর সুযোগ খুবই কম। এখন আমরা বেশিরভাগ মানুষই এই দুই ব্যক্তির মাঝেই রয়েছে। এই মুহূর্তে লেখক বলেছেন আমাদের যেটি করতে হবে, যাদের কাছে টাকা রয়েছে তাদের যে করেই হোক এই টাকাকে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে, অবশ্যই সেফ জায়গায় ইনভেস্ট করতে হবে। কারণ এই টাকার মান সবসময় একরকম থাকবে না। আজ 1 লাখ টাকার ভ্যালু যতটা রয়েছে, সামনের বছর কিন্তু আরো কমে আসবে, পরের বছর আরো কমে আসবে। সো আপনাকে যেটি করতে হবে, এই টাকাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে প্রতি মাসে আপনার অল্প কিছু করে হলেও টাকা আসবে, পাশাপাশি আপনার মেইন টাকাও সিকিউর থাকবে। এবার যাদের প্রতি মাসে হাতে খুব একটা টাকা থাকে না, তাদের ক্ষেত্রে লেখক বলেছেন আপনাদের যে করেই হোক নিজের খরচকে কিছুটা হলেও কমিয়ে, নয়তোবা নিজের কাজের পরে অন্য একটা এক্সট্রা কাজ করে কিছু টাকা প্রতি মাসে জমাতেই হবে। এরপর শুধু জমালেই হবে না, এই টাকাকে এমন কোনো জায়গায় জমাতে হবে যেখান থেকে সেই টাকা বাড়বে। ধরুন আপনি কয়েক মাস চেষ্টা করে 50,000 টাকা জমিয়েছেন, এখন এই 50,000 টাকা রেখে দেওয়া যাবে না। আপনি আপনার এলাকায় অথবা বন্ধু বান্ধব যার সাথেই পারেন, সে যেই ছোট বিজনেসটি করছে, আপনি সেখানে আপনার 50,000 টাকা দিয়ে দিন। তাহলে দেখা যাবে সেই 50,000 টাকা কিছুদিন পর 60,000 হবে, 70,000 হবে। কিন্তু আপনি যদি নিজের কাছে রেখে দেন, তাহলে সেই টাকা একটা সময় কমেও যেতে পারে। যাই হোক, এটা তো বললাম ছোট একটা এক্সাম্পল। এভাবে করে আপনি যদি আগামী 5 বছর ট্রাই করতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন এই ছোট ছোট বেশ কিছু বিজনেসের মধ্যে আপনার কোনো একটা বিজনেস বা বেশ কয়েকটা বিজনেস একটু বড় হয়ে যাবে, মানে তখন আপনার ইনকাম একটু বেশি আসা শুরু হবে। আর এরপর আপনি যেটি করবেন, আপনার যেই চাকরিটি রয়েছে সেই চাকরিটি যদি খুবই সুইটেবল এবং ভালো স্যালারির হয়, তাহলে সেটি কন্টিনিউ করবেন, নয়তোবা সেই চাকরি ছেড়ে দিয়ে আপনার যেই বিজনেসগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে লাভজনক যে বিজনেসটি রয়েছে সেটিতে আপনি বেশ কিছু টাকা ইনভেস্ট করে সেটিকে নিজের বিজনেসে পরিণত করবেন। তবে হ্যাঁ, উল্টা পাল্টা আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট করা যাবে না। নিজে যে করেই হোক অ্যানালাইসিস করতে হবে, বিজনেস নিয়ে ধারণা নিতে হবে, এরপরই কোথাও টাকা ইনভেস্ট করা শুরু করবেন, তার আগে নয়। এরপরের পয়েন্টটি হলো ইউ উইল চেঞ্জ। দেখুন, সময় সব সময় চেঞ্জ হতেই থাকবে। আজকে থেকে 5 বছর আগে আমাদের শহর, আমাদের জীবনযাত্রার মান ঠিক যেমনটি ছিল আজ কিন্তু তেমনটি নেই। 10 বছর আগে যেমনটি ছিল তেমনটির সাথে এখন কোনো যোগাযোগই নেই, এতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব কিন্তু বাড়তে থাকে। সো 5 বছর আগে আমি টাকা পয়সা নিয়ে যেভাবে চিন্তা করতাম, 5 বছর পর আজ কিন্তু সেভাবে চিন্তা করতে পারছি না। আর আরো টাফ বিষয় হলো আজকে থেকে 5 বছর পর আরো টাকা পয়সা নিয়ে এভাবে চিন্তা করতে পারবো না। সো টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনাটা আপনার 5 বছর আগেই করে রাখতে হবে, মানে 5 বছর পর আপনি টাকা পয়সার কোন চাপে পড়তে যাচ্ছেন। দেখবেন 18 বছরের একটা বাচ্চার কাছে 20,000 টাকার ভ্যালু যেমন, একটা 25 বছরের ছেলের কাছে 20,000 টাকার ভ্যালু কিন্তু তার চেয়ে অনেক বেশি। একটা 35 বছরের মধ্যবয়স্ক মানুষের কাছে 20,000 টাকার ভ্যালু অনেক অনেক বেশি। সো বুঝতেই পারছেন টাকার ভ্যালু সময়ের সাথে সাথে না চেঞ্জ হতে থাকে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আজ যেই ছেলেটিকে আপনি দেখছেন খুবই ভদ্র, সেই ছেলেটি 10 বছর পর একজন সন্ত্রাসীও হতে পারে। আবার যেই ছেলেটিকে দেখছেন খুবই বেয়াদব, সেই ছেলেটি 10 বছর পর অনেক জিনিয়াসও হয়ে যেতে পারে। সো সময়ের সাথে সাথে মানুষ নিজেও অনেক পরিবর্তন হয়। সো এই এক্সাম্পলটি দিলাম এ কারণে, আজ হয়তোবা আপনার খারাপ সময় যাচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে আপনার খারাপ যাবে এমনটি কিন্তু নয়। এখন ভালো করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে কোনো একটা বিষয়ের উপর না স্কিলড হতে হবে, মানে সেই বিষয়টার উপর একজন এক্সপার্ট হতে হবে। যখন আপনি কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন, যেমন ধরুন আপনি চা বিক্রি করেন, এখন চায়ের টেস্টের উপর আপনি এতটাই এক্সপার্ট, আপনি এখন জঙ্গলে গিয়ে দোকান
দিলেও মানুষ আপনার দোকানে খেতে আসে। সো এটা একটা বড় এক্সপার্টিস। বা আপনি ধরেন বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, এখন আপনি এমন একটা বিল্ডিং এর ডিজাইন করলেন যেই ডিজাইনটি দেখার পর সারা শহরের মানুষ আপনাকে খুঁজতেছে তার বিল্ডিং এর ডিজাইন করে দেওয়ার জন্য। সো বুঝতেই পারছেন, নিজেকে যখন এক্সপার্ট করে ফেলবেন টাকা পয়সা আপনার কাছে এমনিতেই ছুটে চলে আসবে। তাই মর্গান হাসেল বলেন, টাকা পয়সা না আপনার কাছে কখনোই আসবে না, আপনি স্কিলের কাছে যান, টাকা পয়সা স্কিলের কাছে চলে আসবে। সো টাকা পয়সা নিয়ে এই চিন্তা ভাবনাটা না সবসময় মাথায় ক্লিয়ার করে ফেলুন। টাকা আপনার কাছে আসে না, টাকা স্কিলের কাছে যায়, আপনি স্কিলের কাছে দৌড়ান। এখন আরেকটি বিষয়, আপনারা অনেকেই নিজেকে নিয়ে না অনেক কনফিউশনে থাকেন। আপনি ভাবতে থাকেন আমাকে দিয়ে বোধহয় আর কোনো কিছুই হবে না, আমি তো কোনো ওয়েই খুঁজে পাচ্ছি না, আমার আশেপাশে সবাই সাকসেস হলেও আমি কোনোভাবেই সাকসেস হতে পারছি না, কারণ সাকসেস কিভাবে হতে হয় সেটি বোধহয় আমার মধ্যে নেই, নয়তোবা আমি বুঝতে পারছি না। এখন আপনার মধ্যে কেন এমনটি হয় আর কি করলে এই বিষয়টির 100% আপনি সমাধান পাবেন, এই বিষয়টি নিয়েই আমার এই ভিডিওটি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।